বন্ধুরা, আমরা গত ক্লাসে কবিতাটা নিয়ে আলোচনা করেছি। গত কবিতাটা পুরোটাই পড়েছি এবং আমরা এটার অর্থগুলো আমরা জেনেছি। যে অর্থটা জেনেছি আমি গত ক্লাসে বলেছিলাম, এটা হলো সারফেস মিনিং। একটা সামারি লেখার জন্য যে মিনিংটা আমার দরকার সেটা হলো আমরা গত ক্লাসে শেষ করেছি। এখন আমরা এই পোয়েমটার ভিতরে আমরা প্রবেশ করব। ইনার মিনিংগুলোকে আমরা কি করব, ফাইন্ড আউট করার জন্য, বা কবি কী মেসেজ দিতে চাচ্ছেন, কেন লিখেছেন, কি বলতে চেয়েছেন, এইটা আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এখন আবার আমরা কবিতাটা পড়ব। এখন আমরা থিমের জন্য, থিম রাইটিংয়ের জন্য বা মূল মেসেজটাকে আহরণ করার জন্য আমরা এখন ভিতরে প্রবেশ করব। এখানে কবি বলছেন, হুজ উডস দিজ আর, আই থিঙ্ক আই নো হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো আই উইল নট সি মি স্টপিং হিয়ার টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো। এইখানে কবি কী করলেন, কবিতাটাকে উপস্থাপন করলেন। মানে এটাকে বলা হয় সেটিং। একটা স্টোরি বা একটা পোয়েমের সেটিং বর্ণনা করলেন উনি, যে সেটিংটা কি, সময়টা কোথায়, কোন জায়গায় তিনি অবস্থান করছেন। সেটিংটা হলো একটা বনের পাশে এবং একটা গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছে। সেই গ্রামের মাঝখান দিয়ে যাওয়ার সময় যে একটা গ্রামের মধ্যে একটা উডস বা পাশে একটা উডস, সেইটা উনি বর্ণনা করলেন এবং একটা বললেন, সময়টা বোঝালেন যে সময়টা কীরকম একটা সময়, স্নো দিয়ে, এটা স্নো মানে এটা উইন্টার, ও টাইমটা উইন্টার, এটা উনি বোঝালেন। তারপরে সেন্টেন্সে বলছে, মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার। এই যে এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি। এখানে বলছে যে হর্সটা কি বলছে, মনে হচ্ছে বলছে যে এটা অদ্ভুত। কবি ভাবছেন, আমার ছোট্ট হর্সটা মনে ভাবছে যে আমার এই কাণ্ডটা অদ্ভুত একটা কাণ্ড ঘটেছে। এইখানে একটা উইন্টার, মানে একটা উইন্টার। আচ্ছা, আমি আরেকটা কথা মাঝখান দিয়ে বলি, যখন তোমরা ইংলিশ পোয়েমগুলো পড়বে সেইখানে তোমরা সবসময় উইন্টারকে পাবে এবং উইন্টারটা, এই যে ইংলিশ পোয়েটরা উইন্টারকে বোঝান হলো সরোজ অ্যান্ড সাফারিংস অর্থে। সরোজ অ্যান্ড সাফারিংস অর্থে যখনই উইন্টার পাবে তখন ওনারা সরোজ এবং সাফারিংকে বোঝাতে চান। কারণ তাদের জন্য ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে শীতটা তাদের জন্য খুব কষ্টের। তারা সবসময় উইন্টার বলতেই তারা সরোজ, দুঃখ, দুর্দশাকে বোঝান। এবং যখন তারা সামার বোঝাবেন, তারা সামার বোঝায়, সামারটা তখন তারা বোঝায় হলো যেমন আমাদের ফ্রুটফুলনেসকে বোঝায়। ফ্রুটফুলনেস বলতে মানে যখন আমার জীবনটা সফল, সাকসেসফুল একটা লাইফকে বর্ণনা করতে গিয়ে, সাকসেসফুল একটা টাইমকে বর্ণনা করতে সামারকে বোঝান, ঠিক আছে? ফ্রুটফুল বোঝাবে। মানে কি, সামার সিজনে অনেক জুসি ফল ফ্রুট থাকে এবং পুরা গাছ তরুলতা প্রকৃতি পরিপূর্ণ থাকে। তখন গাছে গাছে ফুল ফলে পরিপূর্ণ। ওই পরিপূর্ণটা কি মানুষের জীবন কি বোঝায়, যে একটা জীবন পরিপূর্ণ প্রকৃতি দিয়ে মানুষের জীবনকে কি করে রিপ্রেজেন্ট করে। ওকে, আর উইন্টার কী হলো, সরোজ অ্যান্ড সাফারিংস। তো এরকম উইন্টার সিজনটা উনি রিপ্লেস করছেন, যে উইন্টার সিজন, উনি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হর্সটা ভাবছে এটা একটা অদ্ভুত, যে একটা উইন্টারের একটা ইভিনিংয়ে থেমে যাওয়া একটা জায়গায়, এটা একটা অদ্ভুত বিষয়। টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার, উনি তো এক জায়গায় যাচ্ছেন, উনি একজন ট্রেভেলার। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, উনি দ্রুত একটা নিরাপদ আশ্রয়ে যাবেন। কিন্তু উনি এখানে তো থামার কথা না, কারণ এখানে তো কোনো ফার্ম হাউস নেই। এখানে মানে এখানে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। বলছে এটা তো একদম ডার্কেস্ট ইভিনিং, হয়তো বা জানুয়ারি মাস হবে সম্ভবত, শীতের একদম জানুয়ারি মাসে কী থাকে, কনকনে শীত, খুবই কুয়াশা, খুবই আবহাওয়া খুবই থাকে, বরফ পড়ে শীত প্রধান দেশগুলোতে। এরকম একটা, ওই যে বলছে ফ্রোজেন লেকটা ফ্রোজেন হয়ে গেছে এবং উডসের মাঝখান দিয়ে, একদিক দিয়ে উডস, এইটাও তো ডার্ক অ্যান্ড ডিপ। আবার এখানে কি থাকতে পারে, এখানে বিভিন্ন ধরনের ফেরোসাস অ্যানিমাল থাকতে পারে। আবার হচ্ছে এদিকে ফ্রোজেন লেক, তারপরে আছে কি আর সময়টা কখন, ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। তাহলে এরকম একটা
অদ্ভুত একটা সিচুয়েশানে, অদ্ভুত একটা প্লেসে, একটা এমন একটা জায়গা যেটা কখনোই বসবাসের জন্য বা একটা জায়গায় একটা আগন্তুকের জন্য এই জায়গাটা নিরাপদ না, এরকম একটা জায়গায় থেমে যাওয়াটা কি অদ্ভুত। এটা কে বলছেন? এটা কবি ভাবছেন এটা হচ্ছে হর্স ভাবছে। হর্সটা কি? হর্সটা আসলে কবির হার্ট, কবির আত্মা, বিবেক। এই যে বিবেকটা, তাহলে এখানে এই যে আমরা ইনার মিনিংয়ে ঢুকলাম, তাহলে এই হর্সটা হলো কবির ইনার মিনিং। ইনার মিনিংটা কবিকে কি, কবির হার্ট বা কবির আত্মা, কবির বিবেক, কনসায়েন্স। এই কনসায়েন্স কি বলছে? বিবেকটা বলছে এটা তো এখানে থামার জায়গা না। হি গিভস হিজ হার্নেস বেল আশেক। এখন এই কবির বিবেকটা কী হলো? জাগ্রত হলো, তাকে নাড়া দিল, তার বিবেকটা তাকে জাগ্রত করলো বা বিবেক নাড়া দিয়ে উঠলো। এই বেলটা শেক করা মানে বিবেক জাগ্রত হওয়া, ঠিক আছে? এই যে আমরা ইনার মিনিংগুলো আমরা বের করছি। টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক। এখন কবির বিবেক বলছে এটা তো অনেক বড় একটা মিস্টেক হয়ে যাচ্ছে। কীরকম মিস্টেক হয়ে যাচ্ছে? আরেকটা বিষয় এটা হলো একটা কবির বিবেকটা জাগ্রত হলো। আরেকটা বলো দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লে। আরেকটা হলো কবি এতক্ষণ কোথায় ছিলেন? সাবকনশিয়াস মাইন্ডে ছিলেন। আর মাইন্ডের 3টা লেয়ার থাকে। এটা কবিতা পড়তে গেলে, ইংলিশ পোয়েম বা যে কোনো সাহিত্য পড়তে গেলে তোমাকে জানতে হবে মাইন্ডের কয়টা লেয়ার থাকে? 3টা লেয়ার। একটা হলো কনশিয়াস মাইন্ড, কনশিয়াস, আরেকটা হলো সাবকনশিয়াস, আরেকটা হলো আনকনশিয়াস। তো কবি এখন ওই যে সাবকনশিয়াস মাইন্ডে কি করলেন? সাবকনশিয়াস মাইন্ডে ছিলেন এতক্ষণ। কারণ কিভাবে সাবকনশিয়াস মাইন্ডে ছিলেন? ওই যে বললাম, তিনি বনটা দেখে বনের সৌন্দর্যে বিমগ্ন হয়ে বনটা গভীরভাবে অবলম্বন করছেন। তখন কি মনটা কি ওইরকম ছিল? মনটা কোথায় ছিল? মনটা ছিল আসলে, মনটা থাকার কথা ছিল উনি যাবেন ওনার গন্তব্যে। সেখান থেকে তিনি কী করলেন? মনটাকে বনের সৌন্দর্য অবগাহনের জন্য মনটাকে আরেক জায়গায় আচ্ছন্ন করে রাখলেন। তাহলে উনি সাবকনশিয়াস মাইন্ডে ছিলেন। এখন যখন বেলটা বাজলো, মানে ওই যে হর্সের বেলটা বাজলো এবং সন্ধ্যাকালীন যে শোঁ একটা প্রকৃতিগতভাবে একটা প্রকৃতির যে নিয়ম, সেই নিয়ম শৃঙ্খলার যে একটা শব্দ, সেই শব্দে তিনি কনসাস হলেন। তার মানে কি? ওনার বিবেক একরকম কথা বলছে, আবার প্রকৃতি তার সিচুয়েশনটা, বাহ্যিক সিচুয়েশনটা আরেকটা আবেদন ফেলছে তার উপরে। বাহ্যিক আবেদনটা কেমন? বাহ্যিক আবেদনটা হচ্ছে সময়টা খারাপ, একটা খারাপ সময়ে তিনি বিলং করছেন। সময়টা কখন? ওই যে বললাম সময়টা ছিল হচ্ছে যুদ্ধ পরবর্তী সময়টা। 2টা যুদ্ধ শেষ হয়ে গেল, 2টা ওয়ার্ল্ড ওয়ার শেষ হলো। 2টা ওয়ার্ল্ড ওয়ার পরের সময়টা কি খুবই খারাপ একটা সময়, দুঃসময়। তখন মানুষের হাহাকার, মানুষের মধ্যে সব নাই, কিছু নাই, টাকা পয়সা নাই, সব পড়ে গেছে। মানুষের মৃত্যুর মিছিল, মানুষের যে স্বপ্ন দেখবে সেই সময়টা তাদের নেই। দুঃসময় যাচ্ছে, নতুন একটা আশা, নতুন একটা স্বপ্ন দেখবে, সেটা দেখতে তারা ভয় পাচ্ছে। তারা সবসময় ডাইলেমায় ভুগছে, মানে সন্দেহ, হবে কি হবে না, টু বি আর নট টু বি, এরকম একটা সিচুয়েশনের মধ্যে তাদের জীবন আবর্ত হচ্ছে। এই সময়টাকে উনি রিপ্রেজেন্ট করছেন। যে সময়টা হচ্ছে কখন? একদম শীতে, ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, মানে বছরের সবচেয়ে ডার্কেস্ট ইভিনিং। সন্ধ্যাকালটাতে এমনি তো হচ্ছে আমরা সন্ধ্যা কী করি? আমরা গন্তব্যে, আমাদের পাখিরা নিয়ে ফিরে, আমরা মানুষরা বাসায় ফিরি। তার মানে কি? বাইরে থাকার সময় না, তার মানে নিরাপদ আশ্রয় যেতে হবে। তাহলে সে রাতটা কি? রাতটা একটা ভয়ঙ্কর, রাতটা হচ্ছে বিপদের একটা সংকেত। তাহলে আর বিপদ সংকেতের মধ্যে সবচেয়ে বিপদের সময় বলছে ইভিনিং যদি হয়। ইভিনিং তো বললাম এটা একটা বিপদ বোঝায়। আর সবচেয়ে ডার্কেস্ট ইভিনিং এটা, তাহলে এটা বোঝাচ্ছে যে শীতকালীন এবং জানুয়ারি মাসে সবচেয়ে শীত পড়ে ওই সময়ের একটা ইভিনিং। তার মানে উনি এটা স্বাভাবিকভাবে হলো জানুয়ারি মাস। আর আমি যদি ইনার মিনিংয়ে ঢুকি, ইনার লেয়ারে ঢুকি, তখন এটা আমি বলবো এটা হচ্ছে ওই যে বললাম যুদ্ধ পরবর্তী যে সময়টা মানুষের মধ্যে বিলিফগুলো, মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা, বিলিফ, স্বপ্ন সব কিছু কি শেটার্ড হয়ে গেছে, মানুষের মন ভেঙে চুরমার হয়ে গেছে, সেই সময়টার কথা কবি বলছেন। তারপরে
এইটা তাহলে আমরা এই যে এই সেকেন্ড প্যারাতে আমরা সব কিছু পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তারপরে হি গিভস, এখন কবির বললো সেকেন্ড প্যারাতে, থার্ড প্যারাতে যে বলছে হি গিভস হিজ হারনেস বেলস আর শেক। কে বেল বাজাচ্ছে? বেল দিল, টুম করে একটা বেল দিল। কে? এটা ওই যে হর্স। হর্স মানে কবির বিবেক। বিবেক এখন তাকে সতর্ক করলো, কবিকে সতর্ক করলো। কি করলো? টু টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, কোনো ভুল কি হয়েছে, মানে কবিকে বোঝাচ্ছে তোমার জীবনের গন্তব্য যেটা, সেই গন্তব্য কি তুমি চেঞ্জ করে ফেলছো না তো? তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য হচ্ছে তুমি একটা গন্তব্যে যে পৌঁছবে, সেইখানে না গিয়ে তুমি এখানে থেমে গেছো, তার মানে কি তুমি তোমার যে জীবনে তোমার যে কমিটমেন্ট ছিল তুমি এক জায়গায় যাবে, সেই কমিটমেন্ট থেকে তুমি দূরে সরে যাচ্ছ। এইটা কে 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 বেল দিয়ে বুঝিয়ে দিল? তার হৃদয়, তার হার্ট, তার আত্মা, তার বিবেক। কার? কবির। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ। আরেকটা হলো ওই যে সময়ের আবেদন। সময়টা কি? সময়টা খারাপ একটা সময়। এই যে আবার ওই যে সন্ধ্যাকালীন সময়ে এবং ফ্রোজেন লেকে ফ্লেক বসে ডাউনি ফ্লেক, তাহলে মানে শীতকাল, আবার হলো সন্ধ্যাবেলা, এই দুইটা সিচুয়েশান, মানে সময়টা খারাপ এবং কোনো কবির গন্তব্যে যেতে হবে। কবির নিজস্ব যে কমিটমেন্ট, সেটাকে কবিকে কী করতে হবে? ফুলফিল করতে হবে। দুইটার মধ্যে কি একটা কনফ্লিক্ট হলো এখন, যে একটাকে করলে, একদিক দিয়ে সিচুয়েশানটা খারাপ, সিচুয়েশান যতই খারাপ হোক আমার নিজস্ব একটা গন্তব্য আছে, আমার নিজের কিছু কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্টগুলো আমাকে ফুলফিল করতেই হবে। আমাকে এই সৌন্দর্য অবগাহনের জন্য বনের পাশে দাঁড়িয়ে থাকলে চলবে না। আচ্ছা, এখন আমি এটা বলিনি যে বনটা দিয়ে কি বোঝাইছেন। বনটা দিয়ে বোঝাইছেন আমাদের পৃথিবীর মোহমায়া, সৌন্দর্য। আমরা যে কোনো মোহমায়া, পৃথিবীটা সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু এই সৌন্দর্যে আমরা দেখব, কিন্তু এটার মধ্যে নিমগ্ন হয়ে থাকবো না। এটার মধ্যে নিমগ্ন হয়ে থাকলে আমার ব্যক্তিগত যে কমিটমেন্ট আছে, নিজের প্রতি যে কমিটমেন্ট, আমার সমাজের প্রতি, আমার পরিবারের প্রতি, সেই কমিটমেন্ট থেকে আমি কি করব? দূরে সরে যাব। আমার সেই কমিটমেন্টগুলো ফুলফিল হবে না। তারপরে কবি বলছেন লাস্ট স্ট্যান্ডজাতে, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। বলছে বনটা হচ্ছে খুবই সুন্দর, ডার্ক অ্যান্ড ডিপ। পৃথিবীতে উনি এটা বোঝাচ্ছেন যে পৃথিবীতে সুন্দর, এটার মধ্যে মায়া থাকবে, এটার মধ্যে স্নেহ মায়ার বন্ধন থাকবে, কিন্তু এই মায়ায় বিমোহিত হয়ে থাকলে চলবে না। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, কারণ জীবনের একটা আবেদন আছে, জীবনের অনেকগুলো কমিটমেন্ট আছে, জীবনে কি তো লক্ষ্য আছে, সেই লক্ষ্যগুলো ফুলফিল করার জন্য, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, আমাকে ওই লক্ষ্যগুলো ফুলফিল করার জন্য কী করতে হবে? ধাবিত হবে, অনেক দূর পথ পাড়ি দিতে হবে। মাইলস টু গো, অনেক পথ পাড়ি দিতে হবে। মাইলস বলতে অনেকগুলো মাইল পাড়ি দিয়ে যেতে হবে, মানে এখানে মাইলস বলতে সময়, মানে আমাদের জীবনটা যদি কি হয়? জার্নি হয়, এটা একটা জার্নি, জীবন, লাইফ অফ জার্নি, লাইফ ইজ আ জার্নি। মানুষ বলে যে লাইফ ইজ আ জার্নি, অথবা লাইফের সংজ্ঞা বলে লাইফ ইজ নাথিং বাট সাম টোটাল অফ ফিউ মোমেন্টস, কিছু সময়ের সমষ্টি ছাড়া কিছু নয়। কিংবা বলা হয় জীবনটা হলো একটা জার্নি। এই যে আমার জীবন জার্নিটা শুরু হলো এবং জার্নি পথে আমি থেমে গেলাম বন দেখে, মানে আমি পৃথিবীর মায়া মমতায় বা পার্থিব ধ্যান ধারণা, পার্থিব লোভে আমি আচ্ছন্ন হয়ে এখানে থাকলে কী হবে? আমার যে কমিটমেন্ট ছিল, আমার গন্তব্য ধরো এখানে, এই গন্তব্যে যে পৌঁছতে পারবো না। এই গন্তব্যটা কোন জায়গায়? গন্তব্য হলো আমার স্লিপ বলছে, আই স্লিপ, আমার ঘুমানোর আগে আমার গন্তব্যে যেয়ে পৌঁছতে হবে। স্লিপের আগে মানে আমার ধরো আমি 10টা বাজে ঘুমাবো, 10টার মধ্যে যাই অন্তত গন্তব্যে পৌঁছতে হবে। আর এটা হলো স্বাভাবিকভাবে বললাম যে সারফেস মিনিং, কিন্তু ইনার মিনিং কি? এই স্লিপ বলতে কবি ইটার্নাল স্লিপ বোঝাইছেন। ইটার্নাল স্লিপ কি? ইটার্নাল স্লিপ বলতে আমরা বুঝি, ইটার্নাল স্লিপ ডেথকে বোঝাইছে কবি, মৃত্যুকে বোঝাইছে, যে আমাদের জীবনটা একটা জার্নিটা শেষ হবে ডেথের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে। ডেথ আসার আগ পর্যন্ত আমার জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য, সেইটা ফুলফিল করতে হবে, তাহলেই আমার কি হবে? জীবন সার্থক হবে। এইটা কবি বোঝাতে চেয়েছেন। তাহলে কবি বুঝাইছেন যে হচ্ছে পৃথিবীর সৌন্দর্যে বিমোহিত হয়ে থাকলে চলবে না, পার্থিব জগতের পার্থিব বিষয়বস্তু বা পার্থিব ধ্যান ধারণা, পার্থিব কর্মে নিয়োজিত হয়ে না থেকে আমাদের ইটার্নাল স্লিপ, মানে ইটার্নাল যে লাইফ আছে, ইটার্নাল লাইফ কখন? আফটার ডেথ আমাদের ইটার্নাল লাইফ শুরু হবে।
যে অপরিসীম একটা জীবন শুরু হবে, যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনে যাওয়ার আগে সেই জীবনে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতিগুলো গ্রহণ করব কিভাবে? আমার সমাজের প্রতি যে আমার দায় দায়িত্ব আছে, আমার জীবন, আমার পরিবারের প্রতি, আমার রাষ্ট্রের প্রতি, আমার সমাজের প্রতি, আমার পুরা বিশ্বের প্রতি, সেই দায় দায়িত্বগুলো যদি আমি যথাযথভাবে পালন করি, তাহলে এই দায়িত্ব পালনের মাধ্যমে আমি ইটারনাল লাইফে পৌঁছতে পারবো। মানে মৃত্যুর পরেও আমি আমি এই যে মানব থাকবে, মানব সমাজ বেঁচে থাকবে, সেই সমাজে আমি বেঁচে থাকবো, তাই না? সেই সমাজে আমি বেঁচে থাকবো, মৃত্যুর পরেও আমি বেঁচে থাকবো। সেই ইটারনাল লাইফকে রিসিভ করার জন্য আমার জার্নিটা কী করতে হবে? কন্টিনিউ রাখতে হবে, এবং আমার সবগুলো কমিটমেন্ট যথাযথভাবে ফুলফিল করে আমাকে আমার জার্নিটা শেষ করতে হবে। তো বন্ধুরা, কবি এইটাই বোঝাতে চেয়েছেন যে সৌন্দর্য অবগাহন না করে আমাদের যে জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যে কাজ করাই হলো আমাদের জীবনের যথার্থ মিনিং বা সার্থকতা। ওকে, তাহলে ভালো থেকো, সুন্দর থাকবে, নিরাপদে থাকবে, এবং নিজেরাও কবিতাটা ভালোভাবে কয়েকবার পড়বে। ওকে বন্ধুরা, ভালো থেকো, আল্লাহ হাফেজ।